नमस्कार बंधुरा नलेज काल्टिवेटारे स्वागत। आमी सुदीप घोष शुरू करছি আজকের ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা দেখেছি যে আরজিকর কাণ্ডের যে রায় দিয়েছে শিয়ালদা কোর্ট, যেখানে সঞ্জয়কেই মূল অভিযুক্ত করা হয়েছে, আর সেই নিয়ে কিন্তু বিতর্ক উঠছে। অনেকে বলছে হয়তো সঞ্জয়কে সেই ধনঞ্জয় হিসাবে ফাঁসানো হয়েছে কিংবা বলির পাঠা করা হয়েছে, অর্থাৎ ধনঞ্জয়ের ফাঁসির যে কেস সেই বিতর্ক কিন্তু বারবার ফিরে আসছে। তো তাই আজকের আমাদের ভিডিওর টপিক হলো ধনঞ্জয় ফাঁসি কেস, অর্থাৎ ধনঞ্জয়ের ফাঁসির যে কেস এবং তার বিতর্ক। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, ধনঞ্জয়ের ফাঁসি কি ঘটনা ঘটেছিল, কেন তার ফাঁসি হয়েছিল, আর কেন তার ফাঁসি নিয়ে আজও বিতর্ক ওঠে, আর সত্যি কি ধনঞ্জয় অপরাধ করেছিল না তাকে ফাঁসানো হয়েছে, সেটাও আমরা দেখে নেব। আর শেষে তার সাথে এই আরজিকর কাণ্ডের এই যে সঞ্জয়ের যে রায় হয়েছে তার সম্পর্ক কি হতে পারে। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত, তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। আরজিকর কেসের জাজমেন্ট হয়েছে দীর্ঘ 4-5 মাস বাদে, যেখানে শিয়ালদা কোর্ট সেখানে কিন্তু তারা রায় দিয়েছে এবং মূল দোষী করা হয়েছে সঞ্জয় রায়কে, তার যাবজ্জীবন সাজা হয়েছে। আর সেই নিয়ে কিন্তু বিতর্ক উঠছে। অনেকেই এই রায়কে কিন্তু নিয়ে বিতর্ক করছে, বলছে হয়তো এই সঞ্জয় রায়কে দিয়েই বলির পাঠা করা হয়েছে। অনেকে বলছে হয়তো সঞ্জয় রায়কেই আবার দ্বিতীয় ধনঞ্জয় করা হলো, অর্থাৎ ধনঞ্জয়ের সেই বিতর্কিত ফাঁসির ঘটনা আবার ফিরে এসছে। আর সেটাই নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব, যে ধনঞ্জয়ের ফাঁসি, ধনঞ্জয়ের বিতর্কিত ফাঁসি। এখন ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে কি আছে সেটা দেখে নেব। ধনঞ্জয়ের ফাঁসি হচ্ছে পশ্চিমবাংলায় অর্থাৎ সারা ভারতবর্ষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত ফাঁসির কেস। কি ঘটেছিল আর কে ছিল এই ধনঞ্জয়? 1990 সাল বাঁকুড়া জেলার একটি গরিব ফ্যামিলির একটি সন্তান, সে কলকাতা এসেছিল কাজের খোঁজে এবং সে কলকাতার ভবানীপুরের পদ্মপুকুর এলাকায় একটি ফ্ল্যাটের সে সিকিউরিটির কাজ করত। এই সিকিউরিটি গার্ডই হলো ধনঞ্জয় চ্যাটার্জি, যার কিন্তু বিবাহিত বউ ছিল বাড়িতে, বাবা ছিল গরিব বৃদ্ধ বাবা মা, আর দাদা বৌদি ছিল তার বাড়িতে। এখন এই যে ফ্ল্যাটে ধনঞ্জয় কাজ করত, সিকিউরিটি গার্ডের কাজ করত, সেই ফ্ল্যাটে 3 তলায় থাকতো একটি ফ্যামিলি, যেটি হলো পারেখ ফ্যামিলি। আর এই পারেখ ফ্যামিলি গুজরাট থেকে এসেছিল, তারা কিন্তু নন বেঙ্গলি গুজরাটি ফ্যামিলি এবং তাদের সোনার ব্যবসা ছিল। এই পারেখ ফ্যামিলির প্রধান ছিলেন, তার নাম হচ্ছে নগরদাস পারেখ, এবং তার সঙ্গে তার স্ত্রী থাকতেন যশোমতী পারেখ এবং তার ছেলে ভবেশ পারেখ এবং তার মেয়ে হেতেল পারেখ। এখন এই হেতেল পারেখ সদ্য বয়ঃসন্ধিতে পা দিয়েছিল, স্থানীয় একটি স্কুলে সে পড়াশোনা করত। এখন এই হেতেল পারেখ একাধিকবার তার মাকে জানিয়েছিল যে তাদের ফ্ল্যাটের যে সিকিউরিটি আছে ধনঞ্জয় যার নাম, সে তাকে একাধিকবার ডিস্টার্ব করেছে এবং তাকে তার সাথে সিনেমা দেখতে যাওয়ার যে বাজে সেন্সে একটা প্রপোজাল দিয়েছিল। আর হেতেল পারেখ যখন এই ঘটনা তার মাকে বলে, তার মা তার বাবাকে এই ঘটনাটি জানায়। তারপরেই নগরদাস পারেখ সে কিন্তু নড়ে চড়ে বসে এবং সোসাইটিতে সে রিপোর্ট করে, এবং সোসাইটির যে সিকিউরিটি সংস্থা ছিল তার কাছেও কিন্তু রিপোর্ট করা হয়। আর তারপরেই এই ধনঞ্জয়কে ওই ফ্ল্যাটের বদলে অন্য ফ্ল্যাটে ডিউটিতে শিফট করে দেওয়া হয়। সালটা 1990 সাল এবং দিনটা হচ্ছে 5ই মার্চ। ধনঞ্জয়ের কিন্তু ডিউটি অন্য ফ্ল্যাটে শিফট হয়ে যায়, কিন্তু ধনঞ্জয় সে নতুন ফ্ল্যাটে না গিয়ে পারেখ ফ্যামিলি যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটেই ডিউটি করতে আসে এবং বলে যে সে জানে না যে তার ডিউটি চেঞ্জ হয়ে গেছে বলে, সে যেহেতু আজকে এসছে আজকে সে ডিউটিটা করে নিচ্ছে, পরের দিন সে নতুন ফ্ল্যাটে গিয়ে ডিউটি করবে। ওই দিন ধনঞ্জয় মর্নিং শিফটে ডিউটি করে 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত, কিন্তু ওই দিন বিকালে এই হেতেল পারেখ স্কুল থেকে বাড়ি ফিরে আসে এবং সে এসে দেখে যে তার মা ভিতরে নেই, তার মা
মন্দিরে গেছে। এরপর তার মা যখন ফিরে আসে বিকেল 4টে থেকে 5টার মধ্যে, দেখে যে দরজা বন্ধ। তারপরেই ফ্ল্যাটের একাধিক লোকজনকে সে ডাকে, দরজা ভেঙে দেখে যে হেতেল পারেকের মৃতদেহ ঘরের মধ্যে পড়ে আছে আর চারদিকে রক্তের ছড়াছড়ি। তারপরেই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় আর তারপরেই পুলিশে ইনফর্ম করা হয়। আর পুলিশের ইনফর্ম করার পরেই পুলিশ যখন তদন্ত শুরু করে তখন কিন্তু এই হেতেলের মা জানায় যে ধনঞ্জয় তাকে আগে একাধিকবার ডিস্টার্ব করেছে, এমনকি সিকিউরিটি গার্ড জানায় যে সে ধনঞ্জয়কে 3তলায় যেতে দেখেছে, এমনকি লিফটম্যানও বলে যে সে ধনঞ্জয়কে 3তলা থেকে নামতে দেখেছে। আর সেই সূত্র অনুযায়ী পুলিশ তদন্ত শুরু করে এবং ধনঞ্জয়ের খোঁজ করে। ধনঞ্জয়কে 2-1 দিনের মধ্যেই তারা গ্রেপ্তার করে বাঁকুড়ার সেই বাড়ি থেকে এবং তারপরেই দীর্ঘদিন কোর্টে কেস চলে। প্রথমে কলকাতা হাইকোর্টে কেস চলে, সেখানে কিন্তু ধনঞ্জয়ের ফাঁসি হয়। পরবর্তী ক্ষেত্রে এই কেস যায় সুপ্রিম কোর্টে, সর্বোচ্চ আদালতেও কিন্তু ধনঞ্জয়ের ফাঁসির নির্দেশ দেয়। আর এই যে কেস চলছে, এই এক কোর্ট থেকে অন্য কোর্টে কেস চলতে চলতে প্রায় 14টা বছর কেটে যায়। ধনঞ্জয়কে 14 বছর কিন্তু জেলে অতিবাহিত করতে হয়। তারপর 2004 সালে 25শে জুন ধনঞ্জয়ের ফাঁসির দিন ঠিক হয়। তখন ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন APJ আব্দুল কালাম। আমরা জানি ফাঁসির আদেশ একমাত্র রদ করতে পারেন কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিন্তু বিষয়টিকে দেখেছিলেন এবং তিনি ফাঁসির ডেটটিকে পোস্টপোন করেন। কিন্তু এই ফাঁসির ডেট যে পোস্টপোন করা হয়েছে তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ গর্জে ওঠে। সমস্ত রাজনৈতিক দলগুলি এর বিরুদ্ধে প্রতিবাদ করে, সাধারণ মানুষ প্রতিবাদ করে, এমনকি বিভিন্ন সংস্থাও কিন্তু প্রতিবাদ করে। তারা বলে যে ধনঞ্জয়কে ফাঁসি দিতেই হবে, কারণ এখানে নারী নিরাপত্তার একটা বিষয় লুকিয়ে আছে। ধর্ষণের মতো একটা ঘটনা ঘটেছে, একজন স্কুল গার্লের ধর্ষণ করা হয়েছে, এরকম একটা নরপিশাচকে ফাঁসি দিতেই হবে, তবে হয়তো পরবর্তী ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি পেলে আগামী দিনে অপরাধীরা ভয় পাবে। আর যখন রাজ্য জুড়ে এবং দেশ জুড়ে এই প্রতিবাদ শুরু হয় তখনকার পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তার স্ত্রী মীরা ভট্টাচার্য পর্যন্ত মিছিল করেছিলেন ফাঁসি দেওয়ার জন্য। তাই রাষ্ট্রপতি কিন্তু আর ফাঁসির ডেটকে রদ করে রাখতে পারেননি। ওই বছরেই 2-3 মাস বাদে কলকাতার আলিপুর সেন্ট্রাল জেলে ধনঞ্জয়ের ফাঁসি দেওয়া হয় এবং যিনি ফাঁসুড়ে ছিলেন তার নাম ছিল নাটা মল্লিক। এই ফাঁসির ঘটনা যখন ঘটে গোটা বাংলা জুড়ে আবার বিতর্ক ছড়িয়ে পড়ে এবং সেই সময় আমরা ছোটোবেলায় দেখেছি এই ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে কিন্তু একাধিক ঘটনা ঘটেছিল। এমনকি এই ফাঁসিকে অভিনয় করতে গিয়ে, নকল করতে গিয়ে অনেক বাচ্চারা কিন্তু প্রাণ হারিয়েছিল, এরকম ঘটনাও কিন্তু ঘটেছিল। পরবর্তী ক্ষেত্রে যখন এই যে কেস চলছে, কেস চলার শেষের দিকে কিন্তু পারেখ ফ্যামিলি পুরোপুরি বাংলা থেকে চলে গেছিল গুজরাটে। আর ধনঞ্জয়ের বৃদ্ধ বাবা মা, তার ফ্যামিলি, গরিব ফ্যামিলি, তারা কিন্তু এখনও চোখের জলে কেঁদে ভাসায়। তারা বলে তাদের সন্তান গরিব হতে পারে, সে কিন্তু অপরাধী ছিল না, তাকে ফাঁসানো হয়েছে। এখন ধনঞ্জয় কি সত্যি অপরাধী ছিল না তাকে ফাঁসানো হয়েছে? এখন কি কি বিতর্ক ছিল? মেনলি কন্ট্রোভার্সি কী ছিল যে হেতেলের যে মৃত বডি পড়েছিল সেখানে কিন্তু কাটার দাগ ছিল এবং আঁচড়ানোর দাগ ছিল এবং ক্ষতচিহ্ন ছিল এবং চারিপাশে কিন্তু রক্ত পড়েছিল। কিন্তু ধনঞ্জয়ের যে ড্রেস তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল সেখানে কিন্তু কোনো রক্তের দাগ ছিল না। আর একটা বিষয় জানিয়ে দিই, ধনঞ্জয়কে যখন পুলিশ তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে তখন তার নিজের জামা ছিল আর হেতেলের বাবার যে চুরি হওয়া যা ঘড়ি কিন্তু ধনঞ্জয়ের কাছে পাওয়া গেছিল। অন্যদিকে এখানে বলা হয়েছে যে রুমের দরজা ভিতর থেকে লক ছিল, কিন্তু যদি ধনঞ্জয় তাকে খুন করে বাইরে চলে আসে তাহলে তো সে ভিতর থেকে কীভাবে লক করবে, বাইরে থেকেই লক করবে। এখানেও কিন্তু একটা অসঙ্গতি ছিল। অন্যদিকে ধনঞ্জয়ের মুখে, শরীরে, পিঠে কোনো কিন্তু আঁচড়, নখের দাগ বা কামড়ানোর দাগ কোনো কিছুই কিন্তু ছিল না। আমরা জানি যখন ধর্ষণের ঘটনা ঘটে তখন যিনি ভিকটিম হয় সে কিন্তু নিজের জীবন বাঁচাতে আঁচড়ানোর দাগ করে যে রেপিস্ট আছে। এমনকি সেই সময় এই যে সমস্ত স্যাম্পেল পাওয়া গেছিলো সেই সমস্ত স্যাম্পেলের DNA টেস্ট করা হয়নি। বিশেষ করে যে হেতেলের নখে ধনঞ্জয়ের কোনো যে শরীরের অংশ আছে কিনা তার DNA টেস্ট করা হয়নি, যে সিমেন্টস ছিল তার DNA টেস্ট করা হয়নি, পিউবিক হেয়ার তারও কিন্তু DNA টেস্ট করা হয়নি, এমনকি ফিঙ্গারপ্রিন্টের পর্যন্ত টেস্ট করা হয়নি। অপরাধী ধনঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করা হয়নি, কোনো ভিডিওগ্রাফি রেকর্ড বা CCTV ক্যামেরা তো তখন ছিলই না, ফটোগ্রাফও কিন্তু ছিল না, অর্থাৎ সলিড কোনো প্রমাণ কিন্তু
ছিল না। অন্যদিকে একটু আগেই বললাম যে ধনঞ্জয়ের শরীরের কোনো সেল বা কোনো কোষ কিন্তু এই হেতেলের যে নখ কিংবা ভ্যাজাইনা কিংবা ব্রেস্ট কোনো জায়গায় পাওয়া যায়নি। অন্যদিকে যারা প্রত্যক্ষদর্শী হিসেবে বলা হয়েছে, একটা হচ্ছে হেতেলের মা, একটা হচ্ছে ওই সিকিউরিটি গার্ড, আর একটা হচ্ছে লিফটম্যান। তারা যে টাইমিংটা বলছে 4টে 5টা 6টার মধ্যে, সেই টাইমিংটাও কিন্তু এক্স্যাক্ট কোন টাইম ঘটেছে সেই নিয়েও কিন্তু ব্যাপক বিতর্ক ছিল। 3জন 3 টাইম বলেছে, এক্স্যাক্ট টাইম কিন্তু বলতে পারেনি। অন্যদিকে যে গার্ড ধনঞ্জয়ের বিপক্ষে বয়ান দিয়েছিল তার সঙ্গে কিন্তু ধনঞ্জয়ের আগের থেকে একটা সম্পর্ক খারাপ ছিল। অন্যদিকে লিফটম্যান বলেছে সে কিন্তু ধনঞ্জয়কে উপরে উঠতে দেখেনি, নিচে নামতে দেখেছে। তাহলে ধনঞ্জয় কখন উপরে গেল সেটাও কিন্তু একটা বিরাট বড় বিতর্ক। অন্যদিকে এই গার্ড সে তার বয়ানে বলেছিল যে সে নাকি নিচে থেকে ধনঞ্জয়কে ডেকেছে, আর ধনঞ্জয় বারান্দা থেকে মুখ দেখিয়ে তাকে বলেছে যে আমি আসছি, কিন্তু ওই বারান্দায় রেলিং ছিল, সেই রেলিং দিয়ে কখনোই মুখ বাড়িয়ে বলা সম্ভব নয়। অন্যদিকে আরও একটা বিষয় আছে যে ধনঞ্জয় বলেছে যে সে জানতো না যে তার ডিউটি শিফট হয়েছে, তাই সে ভুল করে আগের ফ্ল্যাটে ডিউটি করেছে, এবং সে বলেছিল যে সে ডিউটির পরে ফোন করে বসকে জানিয়ে দেবে যে আমার ভুল হয়েছে। সে কিন্তু ফোন করার জন্যই 3rd ফ্লোরে গিয়েছিল। আর ডিউটি সেরে সে সিনেমা দেখতে যায়, আর সিনেমা দেখার পরে সে বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে যোগদান করার জন্য সে ডাইরেক্ট গ্রামের বাড়িতে চলে গিয়েছিল। অন্যদিকে পুলিশ যখন ধনঞ্জয়কে গ্রেপ্তার করে, সে তখন ধনঞ্জয়ের সেই জামাটাকে উদ্ধার করে। একজন দোষী সে যখন জানে যে আমি অপরাধ করে এসেছি, তার জামাতে একাধিক দাগ লেগে আছে, তাহলে সে কেন জামাটাকে রেখে দিল? সে সবসময় চাইবে জামাটাকে ধ্বংস করে দিতে, পুড়িয়ে দিতে বা ফেলে দিতে। কেন তাহলে ধনঞ্জয় যা সব জেনেও জামাটাকে রেখে দিল? এই নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে। অন্যদিকে হেতেল তো মৃত, তার মা জানতেই পেরেছিল, তারপরেও কেন তাকে হসপিটালে নিয়ে যাওয়া গেল? অন্যদিকে হেতেলের বাবা একজন বড় বিজনেসম্যান, তাহলে সে কেন এত দেরি করলো? 3 ঘন্টা পরে কেন পুলিশকে খবর দিত? সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেবে, সেটা কিন্তু করেনি। অন্যদিকে এই যে একের পর এক হিয়ারিং চলছে হাইকোর্টে, তখন কিন্তু তার মাঝেই কিন্তু হেতেলের ফ্যামিলি তারা কিন্তু গুজরাটে চলে যায়। এমনকি অনেক হিয়ারিংয়ে কিন্তু এই হেতেলের ফ্যামিলি তারা কিন্তু উপস্থিত ছিল না, তারা কিন্তু স্কিপ করেছিল। কেন স্কিপ করেছিল সেই নিয়েও কিন্তু বিতর্ক থেকে যাচ্ছে। অন্যদিকে ধনঞ্জয় যখন ফ্ল্যাটে গিয়ে এই ঘটনা ঘটালো, রেপ করলো তারপরে খুন করলো, তখন তো চিৎকার বা কোনো ধাক্কাধাক্কি কিংবা আওয়াজ পাওয়া উচিত ছিল, কিন্তু কেউ কিন্তু কোনো আওয়াজ পায়নি। সেই নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তাহলে সত্যি কি ধনঞ্জয় খুন ধর্ষণ করেছিল না করেনি? আমাদেরকে এখন কনক্লুশনে আসতে হবে। এখন আদালত ধনঞ্জয়কে ফাঁসি দিয়েছে, মূল দোষী করেছে। তার যে সমস্ত কারণগুলো ছিল, মেনলি প্রথম কারণ হচ্ছে ধনঞ্জয় আগেই হেতেলকে একাধিকবার ডিস্টার্ব করেছিল, তার বিরুদ্ধে অভিযোগ কিন্তু হয়েছিল, বুঝতে পারছি। অন্যদিকে ধনঞ্জয় যখন জানতো যে তার ডিউটি চেঞ্জ করা হয়েছে, তাহলে কেন সেদিন পুরনো ফ্ল্যাটে ডিউটিতে গেল? তাহলে কি সে প্রতিহিংসা করার জন্যই ডিউটিতে গেছিল? এটাও কিন্তু যুক্তিযুক্ত। অন্যদিকে আরও একটা বিষয় আছে, ধনঞ্জয় যখন বলল যে আমি পরের দিন নতুন ফ্ল্যাটে ডিউটি করবে, তাহলে কেন সে লুকিয়ে লুকিয়ে বাড়ি চলে গেল? অন্যদিকে ধনঞ্জয়ের বাড়ি থেকে যখন ধনঞ্জয়ের জামা উদ্ধার করা হয়, তখন কিন্তু হেতেলের বাবার চুরি হয়ে যাওয়া ঘড়িটিকে পুলিশ উদ্ধার করেছিল। তাহলে ঘড়িটা ধনঞ্জয় কোথায় পেল? অন্যদিকে 3জন মূল সাক্ষী ছিল, একজন হেতেলের মা, অন্যদিকে গার্ড, অন্যদিকে যে লিফটম্যান, তারাও কিন্তু বলেছিল যে আমরা ধনঞ্জয়কে ওই সময় দেখেছি। আর এর উপরে ভিত্তি করে কিন্তু আদালত ধনঞ্জয়কে মূল দোষী হিসাবে সাব্যস্ত করে এবং তার ফাঁসি দেয়। কিন্তু এটা তো একটা সম্ভাবনা, ঠিক আছে, অপরদিকেও কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। সেটা কি ছিল? এমনটা তো হতেই পারে যে হেতেল পারেখ সে তার নিজের কনসেন্টে তার কোনো বয়ফ্রেন্ড বা তার কোনো বন্ধু বা কোনো অন্য পরিচিত ব্যক্তির সঙ্গে সে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করেছিল স্কুলে যাওয়ার সময় বা স্কুল থেকে ফেরার পথে। অন্যদিকে সে যখন বাড়ি ফিরে আসে, তার মা যখন তার ড্রেস চেঞ্জ করে, হয়তো তার মা দেখতে পায় যে তার প্যান্টে যে সিমেন্টস লেগে আছে বা তার শরীরে এরকম একটা সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের একটা দাগ আছে বা ছাপ আছে। তারপরে মা আর মেয়ের মধ্যে একটা তর্ক বিতর্ক হয়। আমরা জানি যে
আজ থেকে প্রায় 30 বছর আগের ঘটনা। তখনকার মায়েরা আরও কনজারভেটিভ ছিল, আর সেই নিয়ে কিন্তু একটা তর্ক বিতর্ক হতেই পারে, কারণ মেয়ে স্কুলের গার্ল অর্থাৎ স্কুলের ছাত্রী। আর এই তর্ক বিতর্ক হওয়ার সময় হয়তো মা মেয়ের মধ্যে এমন একটা পরিস্থিতি হয়ে যায় যে মা মেয়েকে এমনভাবে মারে যে মেয়ে মারা যায়। অনেক সময় এরকম কিন্তু হয়ে যায়। আর পরে যখন সত্যি সত্যি বুঝতে পারে যে মেয়ে মারা গেছে, তখন তার বাবার ভয়ে, সমাজের ভয়ে কীভাবে সে কী করবে সেসব জিনিসের ভয়ে সে কী করে যে হেতেল মরে পড়ে আছে, সে দরজা বন্ধ করে চলে গেছে, ফিরে এসে বলেছে যে দরজা খোলা যাচ্ছে না। এটা ঘটনা ঘটতে পারে। অর্থাৎ ধনঞ্জয় যে দোষী এটা যেমন সম্ভাবনা আছে, ধনঞ্জয় নির্দোষ সেরকম কিন্তু একাধিক পয়েন্ট কিন্তু এখানে থেকে যাচ্ছে। তাহলে মেন প্রবলেম কি ছিল এই কেসের? মেন প্রবলেম ছিল ধনঞ্জয় গরিব বাড়ির ছেলে, সে দামি উকিল বা অ্যাডভোকেট ধরতে পারেনি, বা তার পাশে কেউ একজন দাঁড়ায়নি যাকে ধরতে যে টাকা দিয়ে তাকে বড় উকিল বা আইনি পরামর্শ দেবে। অন্যদিকে রেপ কেস, প্রত্যেকটা মানুষই রেপিস্টকে ঘৃণা করে, নারী সুরক্ষার একটা ব্যাপার আছে, তাই জনগণ কিন্তু সবসময় চেয়েছিল যে ধনঞ্জয় মূল দোষী, তার ফাঁসি হোক। এরকম আমরা কিন্তু একাধিকবার দেখেছি। জলি LLB 2-তে দেখেছি যে যে অপরাধী নয় তাকে কিন্তু সন্ত্রাসবাদী সাজিয়ে দেওয়া হয়েছে, কারণ সন্ত্রাসবাদী জিনিসটাকে আমরা ঘৃণা করি, সেরকম ধর্ষকদেরকে আমরা ঘৃণা করি। অন্যদিকে সরকার সে দেখাতে চেয়েছিল যে আমরা নারী সুরক্ষায় সবসময় আগিয়ে আছি, তাই তারা কিন্তু সবসময় ধনঞ্জয়ের বিপক্ষে কেস লড়েছে। বিষয়গুলিকে কোথাও না কোথাও স্কিপ করে দেওয়া হয়েছে। সবথেকে বড় কথা, একই কেসের জন্য, একই অপরাধের জন্য সে 14 বছর জেল খেটেছে, তারপরেও তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে। এরকম বিরল ঘটনা কিন্তু ঘটেছে। আর সেই থেকেই বারবার অনেকেই বলছে যে ধনঞ্জয় হয়তো দোষী ছিল না, তাকে ফাঁসানো হয়েছে। আর যেটা ফিরে আসছে আমাদের এই আরজিকর কেসে, অনেকে বলছে হয়তো এই সঞ্জয় রায়ের পেছনে আরও অনেকগুলি মাথা ছিল, সঞ্জয় রায়কে এই ফাঁসিয়ে বাকিদেরকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। এখানেও সরকার কিন্তু সবসময় রেডি যে আমরা ফাঁসি দেব সঞ্জয়কে। কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থায় যেখানে পরবর্তী দিনে কেস রিওপেন হতে পারে, যদি কোনো সে আর্থিক ক্ষমতা পেয়ে যদি বড় উকিল ধরতে পারে, তাহলে কিন্তু সে নতুন করে রিভিউ করতে পারে আদালতে গিয়ে। তাই কোনো অপরাধীকে যদি একবার ফাঁসি দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। এখন ধনঞ্জয়ের কেস কিন্তু রিওপেন হতে পারে, কিন্তু কার জন্য রিওপেন হবে? সে তো মারাই গেছে। তাই কিন্তু এটাকে কেউ গুরুত্ব দিয়ে দেখছে না। অনেকে কিন্তু বলছে যে কোথাও না কোথাও একটা ভুল হয়েছে। তাই সঞ্জয়কে এখানে যে রায় দেওয়া হয়েছে, তাকে যে ফাঁসি দেওয়া হয়নি, কোথাও না কোথাও একটা পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি। আগামী দিনে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যদি দেখা যায় যে এই সঞ্জয় যদি বেঁচে থাকে, তাহলে কিন্তু একে ধরে সঠিক তদন্ত হলে কিন্তু বড় বড় মাথারা বেরিয়ে আসতে পারে। এমনকি 10 বছর, 15 বছর, 20 বছর বাদেও কিন্তু এই কেস রিওপেন হতে পারে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি এই সঞ্জয়ের সঙ্গে ধনঞ্জয়ের বিষয়টিকে তুলনা করলাম। এখন আপনি কমেন্ট বক্সে বলুন যে এই সঞ্জয় আর ওদিকে ধনঞ্জয় তারা কি সত্যি দোষী ছিল, না তাদেরকে ফাঁসানো হয়েছিল। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।